এইচএসসি 2026 সালে তোমরা যারা পরীক্ষা দিবা, তোমাদের বায়োলজি সেকেন্ড পেপার থার্ড অধ্যায় অর্থাৎ হৃৎপিণ্ড চ্যাপ্টারে সবচাইতে গুরুত্বপূর্ণ যে সিকিউরটা পরীক্ষাতে আসার জন্য ইম্পর্টেন্ট সেটা হচ্ছে কার্ডিয়াক চক্র। কার্ডিয়াক চক্রের টাইমিং ক্যালকুলেশন করা, কার্ডিয়াক চক্র বেসিক একেবারে ক্লিয়ার হয়ে যাবে। একটু খেয়াল করো, আমি কার্ডিয়াক চক্র নিয়ে কথা বলি। কার্ডিয়াক চক্র শুরু করার আগে হৃৎপিণ্ডের যে 4টা প্রকোষ্ঠ, এই 4টা প্রকোষ্ঠ সম্পর্কে একটু ধারণা নিতে হবে। হ্যাঁ, একটু ভালো করে খেয়াল করো, একেবারে সহজ, টেনশনের কোনো কারণ নেই। এই যে দাগ দেখছো, এই দাগের উপরে 2টা চেম্বার, এই যে এটা একটা আর এই যে এটা একটা, আর এই দাগের নিচে 2টা চেম্বার, এটা একটা এটা একটা, খুবই রাফ। এই দাগের উপরে যে 2টা চেম্বার, এই 2টা চেম্বারকে বলা হয় অলিন্দ। কি বলা হয় ভাইয়া? অলিন্দ। অলিন্দ বা অ্যাট্রিয়াম। আর নিচের যে 2টা চেম্বার, সেই 2টা চেম্বারকে বলা হয় নিলয় বা ভেন্ট্রিকল। নিলয় বা ভেন্ট্রিকল। তাহলে এই দাগের উপরে যে 2টা চেম্বার তাকে বলা হচ্ছে অলিন্দ বা অ্যাট্রিয়াম, আর নিচে যে 2টা চেম্বার তাকে বলা হচ্ছে নিলয় বা ভেন্ট্রিকল। আমরা আমাদের সুবিধার জন্য অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল বলে চিনি, ঠিক আছে? এখন এই ছবিটা মনে করো আমার হার্ট, আমি তোমার দিকে তাকাই আছি। আমার ডান হাত কোনটা? এটা। আমার বাম হাত কোনটা? এটা। তাহলে এই হৃৎপিণ্ডের ডান পাশ কোনটা হবে? আমার ডান হাত যেটা সেটা। আর এই হৃৎপিণ্ডের বাম হাত কোনটা হবে? বাম পাশ কোনটা হবে? আমার বাম হাত যেটা সেটা, ঠিক আছে? তাহলে সেই হিসেবে এই চেম্বারের নাম কি বলতো? এই চেম্বারের নাম হবে ডান অ্যাট্রিয়াম, আর এই চেম্বারের নাম হবে বাম অ্যাট্রিয়াম। খুবই সহজ, গুলানো যাবে না, ঠিক আছে? এই চেম্বারের নাম তাহলে কি হবে? আমি বলেছি দাগের নিচে 2টা নিলয় বা ভেন্ট্রিকল, তাহলে এটা হচ্ছে ডান ভেন্ট্রিকল, আর এইটা হচ্ছে বাম ভেন্ট্রিকল। কথা ক্লিয়ার? এটা সবসময় মনে রাখবে। তাহলে এই দাগের উপরে 2টা অলিন্দ বা অ্যাট্রিয়াম, এই দাগের নিচে 2টা ভেন্ট্রিকল, ডান অ্যাট্রিয়াম, বাম অ্যাট্রিয়াম, ডান নিলয়, বাম নিলয়। কথা একেবারে পরিষ্কার, ক্লিয়ার? আচ্ছা, হৃৎপিণ্ডের যে চেম্বার গুলো আছে, এটা যখন সংকোচন হয়, এই সংকোচনকে বলা হয় সিস্টল, আর যখন প্রসারণ হয়, এই প্রসারণকে বলা হয় ডায়াস্টল। তো খেয়াল রাখবা যে হৃৎপিণ্ডের যখন নিচে ভেন্ট্রিকল সংকোচন হয় তখন কিন্তু অ্যাট্রিয়াম প্রসারিত হয়, আবার যখন অ্যাট্রিয়াম সংকোচন হয় তখন কিন্তু ভেন্ট্রিকল প্রসারিত হয়। তাহলে সবসময় অ্যাট্রিয়াম এবং ভেন্ট্রিকল একটা সংকোচন একটা প্রসারণ এভাবে চলে। হ্যাঁ, তো সিস্টল মানে হৃৎপিণ্ডের প্রকোষ্ঠগুলো সংকোচন, ডায়াস্টল মানে প্রকোষ্ঠগুলো প্রসারণ। এই 2টা ছবি খেয়াল করো, এখানে তুমি দেখো যে এখানে উপরের 2টা অ্যাট্রিয়াম সংকোচন হচ্ছে, এই কারণে ব্লাড কিন্তু দেখো এই যে ট্রাইকাসপিড এবং বাইকাসপিড কভারটিক হয়ে নিচের দিকে আসছে। তাহলে যখন অ্যাট্রিয়াম সংকোচন হবে তখন এই ব্লাড গুলো পেয়ে নিলয় কি হবে? প্রসারণ হবে না? নিলয় প্রসারণ। তাহলে অ্যাট্রিয়ামের সিস্টল এবং ভেন্ট্রিকুলার প্রসারণ একই সাথে ঘটে, ঠিক আছে? এখানে খেয়াল করো, এখানে তুমি দেখতে পাচ্ছ যে এখানে ভেন্ট্রিকল সংকোচন হচ্ছে, তার মানে ভেন্ট্রিকুলার সিস্টল হচ্ছে। তাহলে ভেন্ট্রিকল যখন সিস্টল হবে তখন অ্যাট্রিয়ামের কি হবে? ডায়াস্টল হবে। তাহলে ভেন্ট্রিকুলার সিস্টল, অ্যাট্রিয়ামের ডায়াস্টল একসাথে ঘটে। এই ব্যাপারটা তোমাকে মনে রাখতে হবে। এখন এই যে অ্যাট্রিয়াম একবার সংকোচন হলো, একবার প্রসারণ হলো, একই সাথে কিন্তু ভেন্ট্রিকাল একবার প্রসারণ হলো, একবার সংকোচন হলো। তাহলে একবার সিস্টল এবং একবার ডায়াস্টল, সেটা যারই হোক, অ্যাট্রিয়াম বা ভেন্ট্রিকাল, একবার সিস্টল একবার ডায়াস্টল, এইটাকেই বলা হয় একটা হার্টবিট। এটাকে বলা হয় একটা হার্টবিট। দেখো, ধরো আমার এই হাতটা হচ্ছে ভেন্ট্রিকল, এটা হচ্ছে অ্যাট্রিয়াম। ভেন্ট্রিকল এখন কিভাবে আছে? সংকোচন অবস্থায় আছে। অ্যাট্রিয়াম কিভাবে আছে? প্রসারণ অবস্থায় আছে। এই যে 1 2, এই যে ঘটনাটা, অর্থাৎ একটা সিস্টল একটা ডায়াস্টল, এটা কি বলা হয়? একটা হার্টবিট। এটাকে কি বলা হয়? একটা হার্টবিট। তাহলে একটা হার্টবিটের ডেফিনেশনটা খেয়াল করো, যে হার্টবিট বা হৃদস্পন্দন হলো হৃৎপিণ্ডের একবার সংকোচন এবং একবার প্রসারণ। কি ভাইয়া? একবার প্রসারণকে একত্রে বলা হয় হার্টবিট বা হৃদস্পন্দন। তাহলে আমরা এই কথাটা বলতে পারি যে 1 হার্টবিট ইজ ইকুয়াল টু 1 সিস্টল অ্যান্ড 1 ডায়াস্টল, ঠিক আছে? একজন প্রাপ্তবয়স্ক ব্যক্তির প্রতি 1 মিনিটে অর্থাৎ 60 সেকেন্ডে 70 থেকে 80 বার হার্টবিট, 70 থেকে 80 বার হার্টবিট হয়, এবং এটা গড় হচ্ছে 75। গড় কত হয়? গড় হচ্ছে 75। হ্যাঁ, গড় কত হয়? গড় হলো 75, ঠিক আছে? মনে রাখতে হবে এই অ্যাভারেজ হচ্ছে 75। তাহলে একটা মানুষের, একটা নর্মাল অ্যাডাল্টের হার্টবিট হচ্ছে 70 to 80 বিটস পার মিনিট, আর এটার অ্যাভারেজটা কত? অ্যাভারেজটা হলো 75 বিটস পার মিনিট। এখন খুবই গুরুত্বপূর্ণ একটা ম্যাথ দেখো, যে অঙ্কটা পরীক্ষাতে আসবে, আসবে মানে আসবে, আসবে আসবে আসবে, যে রফিক সাহেবের হার্টবিট 75 বার প্রতি মিনিটে। কতবার? 75 বার প্রতি মিনিট। প্রতি মিনিট মানে কয় সেকেন্ড? 60 সেকেন্ডে 75। রফিক সাহেবের হৃদচক্রের সময়কাল নির্ণয় করো।
তো আমরা কিভাবে করবো অঙ্কটা একটু খেয়াল খেয়াল খুবই সহজ। আচ্ছা, তো হৃদচক্রের সময়কাল মানে কি জানো, যে একটা হার্টবিটে কত সময় লাগে? কয়টা হার্টবিটে? একটা হার্টবিটে কত সময় লাগে? তো এখানে 75টা হার্টবিটে কত সময় লাগছে? 60 সেকেন্ড। একটা হার্টবিটে কত সময় লাগে? ওই কি, তাই না? খেয়াল করো। 75টি হার্টবিট দেয় কত সেকেন্ডে ভাই? 60 সেকেন্ডে। অতএব একটি হার্টবিট দেয় 60 ডিভাইডেড বাই 75 সেকেন্ড সমান সমান 0.8 সেকেন্ড। একটা হার্টবিট দিতে আমার সময় লাগে 0.8 সেকেন্ড। অর্থাৎ সিস্টল এবং ডায়াস্টল, এই যে দুইটা ঘটনা ঘটে, এই দুইটা ঘটনার সম্মিলিত সময় কত ভাইয়া? 0.8 সেকেন্ড। হ্যাঁ, এবং এই 0.8 সেকেন্ডের মধ্যে সিস্টোলা হয়, ডায়াস্টোলা হয়, অ্যাট্রিয়াম ভেন্ট্রিকল দুই জায়গাতে হয়। ঠিক আছে, এটা মনে রাখ, এই অঙ্কটা পরীক্ষাতে আসবে। এই যে দেখো, তো এই যে ডেফিনেশনটা, কার্ডিয়াক সাইকেল কাকে বলে বা হৃদচক্র কাকে বলে, পরীক্ষা এসে বসে আছে। প্রতি হৃদস্পন্দন, প্রতি মানে কত? এক। প্রতি মানে কত? এক। একটা হৃদস্পন্দন সম্পূর্ণ করতে সিস্টোল এবং ডায়াস্টলের যে চক্রাকার ঘটনাবলী অনুসৃত হয় তাকে কার্ডিয়াক চক্র বলে। মানে একটা সিস্টোল এবং একটা ডায়াস্টল হওয়ার সময় হৃৎপিণ্ডের ভিতরে যে ঘটনাগুলো ঘটে, সেই ঘটনাগুলোকে বলা হয় সম্মিলিতভাবে কার্ডিয়াক চক্র। কি কি ঘটনা ঘটে? চারটা ঘটনা ঘটে। কি কি ঘটনা ঘটে? চারটা ঘটনা ঘটে। সেটা হলো অ্যাট্রিয়াম সিস্টল হয়, অ্যাট্রিয়াম ডায়াস্টল হয়, ভেন্ট্রিকল সিস্টল হয়, ভেন্ট্রিকল ডায়াস্টল হয়। সোজা হিসাব, অ্যাট্রিয়াম একবার সংকোচন করবে, একবার প্রসারণ করবে, ভেন্ট্রিকল একবার সংকোচন করবে, একবার প্রসারণ করবে, কার্ডিয়াক সাইকেল শেষ। এই চারটা ইভেন্ট ঘটে। কয়টা ইভেন্ট? চারটা ইভেন্ট। ধরো অ্যাট্রিয়াম সিস্টল হচ্ছে। আচ্ছা, অ্যাট্রিয়াম যখন সিস্টল হবে, অ্যাট্রিয়াম থেকে ব্লাড গুলো নিচের দিকে নেমে আসবে না? এই ট্রাইকাসপিড বাইকাসপিড কপাটিকে হয়। তো অ্যাট্রিয়াল সিস্টলের সাথে সাথে ভেন্ট্রিকুলার ডায়াস্টল হবে কিনা? তাহলে আমি যখন বর্ণনা করব তখন অ্যাট্রিয়াল সিস্টল বর্ণনা করার পর ভেন্ট্রিকুলার ডায়াস্টল বর্ণনা করব। সিরিয়ালটা খেয়াল করো, অ্যাট্রিয়াল সিস্টল তারপর ভেন্ট্রিকুলার ডায়াস্টল। তাহলে অ্যাট্রিয়াল সিস্টল হলো, ভেন্ট্রিকল ডায়াস্টল হলো। আচ্ছা, এখন ভেন্ট্রিকলের সিস্টল হওয়ার পালা না? ভেন্ট্রিকল যখন সিস্টল হবে তখন অ্যাট্রিয়াল ডায়াস্টল। তাহলে ঘটনাটা দেখো, অ্যাট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল। এই হলো চারটা ঘটনা সিরিয়ালি। অ্যাট্রিয়াল সিস্টল, ভেন্ট্রিকুলার ডায়াস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল, অ্যাট্রিয়াল ডায়াস্টল। আমি এই সিকোয়েন্সে বর্ণনা করব, তাহলে এটা সবচেয়ে বেশি অ্যাকুরেট হবে। এখন কোন ইভেন্টে কত সময় লাগে, এইটা এমসিকিউতে আসে, অনেকবার ভর্তি পরীক্ষাতে আসছে, এবং এইচএসসি পরীক্ষাতে অসংখ্যবার এই প্রশ্নটা আসছে যে কোন ইভেন্টে কত সময় লাগে। খুব খেয়াল করবে, যে ইভেন্টই হোক, অ্যাট্রিয়াল সিস্টল প্লাস অ্যাট্রিয়াল ডায়াস্টল সমান সমান 0.8 সেকেন্ড, ভেন্ট্রিকুলার সিস্টল প্লাস ভেন্ট্রিকুলার ডায়াস্টল সমান সমান 0.8 সেকেন্ড। এখন তুমি আমাকে বলো যে আমি প্রথমে অ্যাট্রিয়ামের ব্যাপারটা দেখি। হ্যাঁ, খেয়াল করো, আমি প্রথমে অ্যাট্রিয়ামের ব্যাপারটা দেখি। তাহলে আমি তোমাকে যেহেতু বললাম যে ভাইয়া অ্যাট্রিয়াল সিস্টল প্লাস অ্যাট্রিয়াল ডায়াস্টল, এই দুইটা মিলে কত সময় লাগবে? এই দুইটা মিলে 0.8 সেকেন্ড লাগবে। এখন তুমি আমাকে বলো তো, হ্যাঁ, তুমি আমাকে বলো যে অ্যাট্রিয়ামটা কোথায়? হৃৎপিণ্ডের উপরের দিকে না? তো অ্যাট্রিয়াম সিস্টল করে ব্লাড কোথায় পাঠাবে? ভেন্ট্রিকল পাঠাবে। তো মনে রাখো, সিস্টোলে সবসময় কম সময় লাগে, সিস্টোলে সবসময় কম সময় লাগে, এটা হোক অ্যাট্রিয়াম হোক ভেন্ট্রিকল, সিস্টোলে সবসময় কম সময় লাগে। তো আমি মনে রাখবো কিভাবে, যে অ্যাট্রিয়াল সিস্টোলে সময় লাগে 0.1 সেকেন্ড। কত সেকেন্ড? 0.1 সেকেন্ড। এখন দুইটার যোগফল 0.8 সেকেন্ড হবে। তাহলে অ্যাট্রিয়াল ডায়াস্টলে কত সেকেন্ড লাগবে? 0.7 সেকেন্ড। এটা মনে রাখবো। একইভাবে খেয়াল করো যে ভেন্ট্রিকুলার সিস্টল, ভেন্ট্রিকুলার সিস্টল প্লাস ভেন্ট্রিকুলার ডায়াস্টল, এই দুইটা মিলে কত সময়? এই দুইটা মিলে হলো 0.8 সেকেন্ড। এখন আমি তোমাকে বলে দিয়েছি যে সিস্টল মানে কম সময় লাগবে, ডায়াস্টল মানে বেশি সময় লাগবে। ভেন্ট্রিকুলার সিস্টল 0.3 সেকেন্ড, ভেন্ট্রিকুলার ডায়াস্টল তাহলে কত হবে? দুইটা মিলে যেহেতু 0.8 হতে হবে, 0.5 সেকেন্ড। মুখস্থ করতে হবে, হ্যাঁ? আরেকটু বুঝার ব্যাপার আছে। অ্যাট্রিয়াল সিস্টলে এত কম সময়, আর ভেন্ট্রিকুলার সিস্টলে আরেকটু বেশি সময় কেন? তুমি এই ছবির দিকে তাকাও। অ্যাট্রিয়াম সিস্টল করে ব্লাড কোথায় দিবে? তার কাছে, এই ভেন্ট্রিকলে। আর ভেন্ট্রিকল সিস্টল করে ব্লাড কোথায় দিবে? ডান ভেন্ট্রিকল থেকে ব্লাড যাবে দুই ফুসফুসে, আর বাম ভেন্ট্রিকল থেকে ব্লাড যাবে অ্যাওর্টার মাধ্যমে পুরো বডিতে। তাহলে ভেন্ট্রিকল থেকে তো প্রচুর পরিমাণে ফোর্স দিয়ে ব্লাড বের করতে হচ্ছে, এই কারণে ভেন্ট্রিকুলার সিস্টলের টাইমিংটা একটু বেশি লাগবে অ্যাট্রিয়াল সিস্টলের তুলনায়। দেখো, অ্যাট্রিয়াল সিস্টল 0.1, ভেন্ট্রিকুলার সিস্টল 0.3। তার মানে সিস্টলে সবসময় সময় কম লাগবে, স্টিল এই দুইটা চেয়ে এখানে তো সময়টা কম।
তুমি শুধু এই দুইটা মনে রাখবা যে স্যার ভাই আমাকে বলছিল যে অ্যাট্রিয়াম উপরের দিকে, ভেন্ট্রিকল নিচের দিকে। অ্যাট্রিয়াম সিস্টোল করে ব্লাড জাস্ট তার নিচে ভেন্ট্রিকলে পাঠাবে, কিন্তু ভেন্ট্রিকল সিস্টোল করে ব্লাডটাকে পাঠাবে পুরো দেহে এবং ফুসফুসে। এ কারণে কার সিস্টোলে বেশি সময় লাগবে? ভেন্ট্রিকুলার সিস্টোলে বেশি সময় লাগবে। সেটা কত? 0.3 এবং 0.1 এর মধ্যে যে কোনো একটা। বেশি কোনটা? 0.3 সেকেন্ড। তাহলে অ্যাট্রিয়াল সিস্টোল কত? 0.1 সেকেন্ড। তুমি অ্যাট্রিয়াল সিস্টোল যখন 0.1 সেকেন্ড বলতে পারবা, তাহলে ভাই অ্যাট্রিয়াল ডায়াস্টোল কত? আর ভেন্ট্রিকুলার সিস্টোল যখন তুমি 0.3 বলতে পারবা, তাহলে ভাইয়া ভেন্ট্রিকুলার ডায়াস্টোল কত? কারণ দুইটার যোগফল 0.8 সেকেন্ড হতে হবে। আমি কি বোঝাতে পেরেছি?